আলাইকুম। ভালো আছেন আপনারা? ছেলে ভর্তি, হসপিটালে ভর্তি। ছেলে ইমরান, সমস্যা হয়েছিল হচ্ছে, শুনতে পাচ্ছেন আপনারা? এর 3 দিনের দিন আমরা একটা হসপিটালে গেছিলাম ইবনে সিনাতে। তো ইবনে সিনার ডাক্তার একটা ওষুধ দিছিল। তো ওষুধ দেওয়ার পর তো সাধারণত আমরা জানি টাইফয়েড সারতে হচ্ছে 6-7 দিন সময় লাগে। তো প্রতিদিনই দেখা যায় জ্বর আসতেছিল। গতকালকে আমরা শিশু হসপিটাল গেছিলাম, নেক্সট নেওয়া হয়েছে। তো শিশু হসপিটাল থেকে আরেকটা হসপিটালে গেলাম, ওরা বলতেছে যে ইবনে সিনার ডাক্তার যে ওষুধটা দিছিল ওষুধটা ভুল, ওটা আসলে টাইফয়েডের জন্য ওরকম কার্যকরী না। এখন ওই 3 দিনের টাইফয়েড যেটা ছিল 160 রেঞ্জে, ওইটাই 6 দিনে এসে পড়ছে হচ্ছে আপনার 360 রেঞ্জে। এখন ইঞ্জেকশন দিচ্ছে না, আল্লাহ জানে কতগুলো কি কতগুলো কি হয়। আলহামদুলিল্লাহ। আস্মিতা, আপনি মনে হয় লাইভে সাধারণত ক্লাস করেন না। ওয়ালাইকুম আসসালাম কাউসার। শুনতে পাচ্ছেন আপনারা? শুনতে পাচ্ছেন? পাহরিদা ফারিহা বলতেছেন সাউন্ড কম। আসলে কি সাউন্ড কম? তাহলে আবার ল্যাপটপ আনতে হবে আমার। ল্যাপটপ না আনলে আমি আসলে, হ্যাঁ জ্বর অনেকদিন যাবতই। ডাক্তাররাও মানুষ, তাদেরও ভুল হইতে পারে, স্বাভাবিক। সাউন্ড অনেক কম। আমি ল্যাপটপ আনতেছি, দেখি ল্যাপটপে যদি দেখি সাউন্ড ঠিক আছে তাহলে এটা ঠিক আছে, তারপরে দেখি আপনাদের কথা অনুসারে। কেন আপনি তানভীর আগের ক্লাসটা করেন নাই কেন? আপনি স্কিপ করা দরকার নেই, এটাও দেখেন। সময় পান নাই ক্লাস করার? এখন সাউন্ড ঠিক আছে? একই টাইমে দুটো ক্লাস একসাথে থাকে? সাউন্ড এবার ঠিক আছে? আমি মোবাইলে শুনতে পাচ্ছি। হ্যাঁ, নেক্সট মান্থে ইয়া হবে। স্যার আমি দ্বিতীয় ক্লাসটা করেন না, এটা বুঝতে সমস্যা হবে কিনা? না, যারা দ্বিতীয় ক্লাসটা করেন নাই তারাও এটা বুঝতে পারেন, কোনো সমস্যা হবে না। কারণ আজকে আমরা ক্লাসে আলোচনা করব তৎপুরুষ সমাস। আজকে আমরা আলোচনা করব হচ্ছে তৎপুরুষ সমাস নিয়ে। হ্যাঁ, ওকে, ওই থিং। অ্যাডমিশন হওয়ার সম্ভাবনাটাই বেশি। আর আজকে আমি আপনাদেরকে জেনারেল নলেজের একটা নোটিশ দিব, যারা যারা চান দ্রুত অ্যাড হয়ে যাবেন। হ্যাঁ, জেনারেল নলেজের কোর্সে
একদম বিস্তারিত লিখে পরবর্তী ক্লাসের শেষে মনে দেখেন এই ব্যাপারে একটু কথা বলবো আপনাদের সাথে ক্লাসের শেষে। শুরু করি আমরা। আজকের আলোচনার বিষয় হচ্ছে তৎপুরুষ সমাস। তৎপুরুষ সমাস তো আপনারা জানেন, বিভক্তিকে কেন্দ্র করে এই তৎপুরুষ সমাসটা গঠিত হয়। বিভক্তিকে কেন্দ্র করে তৎপুরুষ সমাস গঠিত হয়, ঠিক আছে। তৎপুরুষ সমাসের সাথে আপনার কারকের অনেকটা মিল আছে। আমরা বিভক্তিগুলো আগে দেখি। যেমন প্রথমে জানি আমরা দ্বিতীয় বিভক্তি। দ্বিতীয় বিভক্তি কি জানি বলেন তো? কে রে। দ্বিতীয় বিভক্তির অপর নাম হচ্ছে কর্মে তৎপুরুষ, কর্ম, ঠিক আছে। এরপর হচ্ছে তৃতীয়া। তৃতীয় বিভক্তি কি বলেন তো? দ্বারা, দিয়া, কর্তৃক, এই তো। আচ্ছা, চতুর্থী, এটাও আমরা জানি, সেটা কি বলেন তো? কে রে, নিমিত্তে, জন্যে। পঞ্চমী, হতে, থেকে, চে। ষষ্ঠী, র এর, সপ্তমী, এ অন্তস্তীয় তে। এই বিভক্তিগুলো আমরা সবাই জানি, হ্যাঁ। এই বিভক্তিগুলো ঝামেলা হচ্ছে কি পরীক্ষার হলের মধ্যে আপনাকে এইভাবে নাও আসতে পারে শব্দগুলো। যেমন দ্বিতীয় তৎপুরুষের অপর নাম হচ্ছে কর্মে তৎপুরুষ, তৃতীয় তৎপুরুষের অপর নাম হচ্ছে করণে তৎপুরুষ, চতুর্থীটা হচ্ছে সম্প্রদান, পঞ্চমীটা হচ্ছে অপাদান, ষষ্ঠীটার নাম নাই, সপ্তমী হচ্ছে অধিকরণ, অধিকরণে তৎপুরুষ। দ্বিতীয়, তৃতীয়, চতুর্থী এগুলো সব স্যার সাউন্ড অনেক কম, আর একটু বাড়ান। তো বাড়ায় রাখছি। আচ্ছা, তারপরে দেখি তো স্যার। স্যার বাড়ানো, ফুল বাড়ানো। লোপা ফুল বাড়ানো। আপনার ডিভাইসে হয়তো প্রবলেম। আয়ুষ পরীক্ষায় ব্যাস বাক্যটা যদি দিয়ে থাকতো, আরে বাপ রে বাপ। আপনার উইশ আপনার কাছেই থাকুক। দেখেন, দ্বিতীয়া, তৃতীয়া, চতুর্থী, পঞ্চমী, ষষ্ঠী, সপ্তমী, এগুলো হচ্ছে তৎপুরুষ সমাসের বিভক্তিগুলো। এখন প্রশ্ন হচ্ছে কয়েকটা বিষয় নিয়ে, যে এক নম্বর হচ্ছে স্যার এখানেও একটা কে রে আমরা দেখতে পাচ্ছি, এখানেও আমরা একটা কে রে দেখতে পাচ্ছি। এই দুইটা আমরা ফাইন্ড আউট করব কিভাবে? দুইটা জায়গায় তো কে রে, দুই জায়গাতে একই রকম দেখতে পাচ্ছি। তো মনে রাখবেন এই কে রেটা হচ্ছে স্বল্পকালে। স্বল্পকাল মানে বুঝছেন? কিছু সময়ের জন্য। যেমন আমরা কথার কথা লিখলাম, ধোপাকে কাপড় দাও, ধোপাকে কাপড় দাও। এখন দেখেন এই যে আমরা ধোপাকে কাপড় দিচ্ছি, হ্যাঁ, তো এই দেখেন কাপড়টা কিন্তু আবার একটু পরে নিয়ে নিব, ঠিক আছে। কাপড়টা কিন্তু আমরা একটু পরে কিন্তু নিয়ে নিব। এটা স্বল্পকাল মানে অল্প সময়ের জন্য আমরা দিচ্ছি। এখানে হচ্ছে দ্বিতীয় তৎপুরুষ, দ্বিতীয় বিভক্তি। আর এই কেরেটা হচ্ছে চতুর্থী। এই কেরেটা হচ্ছে দীর্ঘকাল বা চিরস্থায়ী, দীর্ঘকাল বা চিরস্থায়ী সময়ের জন্য। যেমন আমরা বলতে পারি ভিক্ষুককে, ভিক্ষুককে ভিক্ষা দাও। ওকে, ভিক্ষুককে ভিক্ষা দাও। দেখেন এই ভিক্ষাটা আবার কিন্তু কিছুক্ষণ পরে গিয়ে নিয়ে আসবেন না, ভিক্ষাটা কিন্তু সারা জীবনের জন্যই দিয়ে দিচ্ছেন। বুঝতে পারছেন বিষয়টা? একটা অস্থায়ী ভাবে, একটা স্থায়ী ভাবে। তাহলে এখান থেকে আমরা আরো দুইটা কথা লিখতে পারি, সেটা হচ্ছে দ্বিতীয় তৎপুরুষ বা কর্মে তৎপুরুষে দ্বিতীয় বিভক্তি হয় না, কর্মে তৎপুরুষে চতুর্থী বিভক্তি হয় না। বুঝতে পারছেন? আর আরেকটা ভাইস ভার্সার কথা কি আসতে পারে? সম্প্রদান বা চতুর্থী তৎপুরুষে দ্বিতীয় বিভক্তি হয় না, চতুর্থী তৎপুরুষে দ্বিতীয় বিভক্তি হয় না, আবার দ্বিতীয় তৎপুরুষের চতুর্থী বিভক্তি হয় না। বুঝতে পারছেন বিষয়টা? এগুলো আপনাদের কাছে লেখা আছে, হ্যাঁ। চতুর্থী বিভক্তি সম্প্রদান অর্থে, হ্যাঁ রাইট, সম্প্রদান অর্থে কাউসার। এই বিভক্তিগুলো আপনাদের লেখা আছে তো, কি বলেন?
দ্বিতীয় বিভক্তি কে রে, তৃতীয়া দ্বারা দিয়া কর্তৃক, চতুর্থী কে রে নিমিত্তে জন্যে, পঞ্চমী হতে থেকেছে, ষষ্ঠী রয়, সপ্তমী এ অন্তস্তীয় তে। এগুলোই হচ্ছে আমাদের বিভক্তি বা তৎপুরুষের বিভক্তিগুলো। হ্যাঁ, পরীক্ষার হলে আপনাকে যে কোনো একটা শব্দ দেওয়া থাকবে, আপনি সেই শব্দ অনুসারে মানে অর্থ অনুসারে আপনি বাক্য করবেন, এই হচ্ছে কথা। একটু বুঝিনি আমরা। কথার কথা আমি একটা শব্দ লিখলাম রথারোহণ, রথারোহণ। হ্যাঁ, একটা শব্দ লিখলাম। এখন ভাই রথারোহণ, রথ মানে কি আমরা জানি না। রথ আমরা অনেকে জানি, রথ মানে হচ্ছে ধর্মীয় গাড়ি, এই সেই ইত্যাদি, হিন্দু ধর্মের মেলায় যেটা আসে। হ্যাঁ, তা আমরা লিখলাম রথ মানে হচ্ছে গাড়ি, আরোহণ মানে কি চড়া বা উঠা, ঠিক না? গাড়ি চড়া। আচ্ছা ভাই, গাড়ি চড়া এটার ব্যাস বাক্যতে আমরা কি লিখতে পারি বলেন তো? গাড়িতে চড়া এরকম লিখবেন না? গাড়ি চড়াটা কি হতে পারে বলেন তো? গাড়িতে চড়া। কোন বিভক্তি যোগ করছেন? তে। তাহলে এখানেও সেম করবেন, রথে আরোহণ। বুঝতে পারছেন বিষয়টা? যে কোনো একটা শব্দ দিলে আপনি উপযুক্ত একটা বিভক্তি যোগ করবেন, সেটাই হচ্ছে আমাদের তৎপুরুষ সমাস। আচ্ছা, আরেকটা ওয়ার্ড দিই। যেমন দেখেন, বাঁশ বাগানের মাথার উপর চাঁদ উঠেছে ওই। বাঁশ বাগান। আচ্ছা, বাঁশ বাগানের ব্যাস বাক্যটা কি হতে পারে বলেন তো? বাঁশ বাগান, বলেন বাঁশের বাগান, বাঁশের বাগান। তাহলে কি হবে? ষষ্ঠী তৎপুরুষ। কলম লেখা। আচ্ছা, কলম লেখার মানেটা কি হতে পারে বলেন তো? কলম লেখে না কলম দিয়ে লেখে? কলম দিয়ে লেখা, তাহলে কি হবে? তৃতীয় তৎপুরুষ। বুঝতে পারছেন বিষয়টা? হ্যাঁ, বাঁশের বাগান। আর একটা ওয়ার্ড দিই। যেমন লিখলাম সলিল সমাধি, সলিল সমাধি। এটা আমরা অনেকেই ভুল করে থাকি এই সমাজটার মধ্যে। সলিল সমাধি, সলিল মানে কি? সলিল শব্দের অর্থ হচ্ছে পানি। সমাধি মানে কি? আমরা অনেকেই মনে করি সমাধি মানে কবর। না ভাই, সমাধি মানে কবর না, সমাধি মানে মৃত্যু। সমাধি স্থল মানে কবর। আবার বলতেছি, সমাধি মানে হচ্ছে মৃত্যু, সমাধি স্থল মানে হচ্ছে কবর। পানি সমাধি মানে কি? মৃত্যু। তাহলে এবার বলেন তো, পানি মৃত্যু মানে কি বলেন তো? পানিতে মৃত্যু। তাহলে কোন সমাস হলো বলেন তো? কোন বিভক্তি যোগ করছেন? সপ্তমী তৎপুরুষ, সপ্তমী বিভক্তি যোগ করছেন আপনি। হ্যাঁ, শরীরে সমাধি রাখ। আপনি যে কোনো একটা শব্দ বললে উপযুক্ত বিভক্তি যোগ করবেন। আবারও বলতেছি, যে কোনো একটা শব্দ বললে আপনি উপযুক্ত বিভক্তি যোগ করবেন, সেটা অনুসারে সমাস হবে। ঠিক আছে? যেমন দেখেন, দুইটা শব্দ। আমি একটা শব্দ লিখলাম ভাঙা মোবাইল, ভাঙা মোবাইল। আর একটা লিখলাম মোবাইল ভাঙা। একটু ভালো করে বুঝুন। ভাঙা মোবাইল, এটা কিন্তু কর্মধারয় সমাস। ভাঙা মোবাইল, অ্যাডজেক্টিভ প্লাস নাউন, ভাঙা যে মোবাইল। আর দ্বিতীয় শব্দটা দেখেন, মোবাইল ভাঙা, মানে মোবাইলকে ভাঙা, ঠিক না? আমরা মোবাইল ভাঙি না, আসার মাটি নাম সব, এখন তো দামি ফোন, এখন আর কেউ আমরা ভাঙি না। তার মানে দেখেন, কোন বিভক্তি যোগ করছেন? কে বিভক্তি যোগ করছেন, দ্বিতীয় তৎপুরুষ। ঠিক আছে? আচ্ছা, আরেকটা ওয়ার্ড দিই। যেমন দেখেন, দেবদত্ত, দেবদত্ত। আচ্ছা, দেবদত্ত মানে কি? দেখেন, পূজার সময়, হ্যাঁ, পানিতে মৃত্যু। না না, অনুপ কুমার, পানিতে মৃত্যু লেখা যাবে না। সমাসে যে শব্দগুলো থাকবে আপনাকে সেটাই লিখতে হবে। ঠিক আছে? আমি বুঝানোর জন্য দিছি যে কোনো অপরিচিত ওয়ার্ড যদি আপনাকে দেওয়া হয় যেটার অর্থ আপনি খুঁজে না পান, তাহলে আপনি এইভাবে মানে শব্দে কনভার্ট করে দিবেন। কিন্তু এখানে লিখবেন সলিলে মৃত্যু, এখানে পানিতে মৃত্যু লিখলে হবে না। কিন্তু সমাসবদ্ধ শব্দে যেটা দেওয়া থাকবে আপনাকে সেটাই লিখতে হবে। কিন্তু আপনি কনভার্ট করে যে তর্জমাটা করতেছেন ওটা দিলে কিন্তু হবে না। যেমন দেখেন, দেবদত্ত। এখন দেখেন, আমরা যেটা জানি সেটা হচ্ছে পূজার সময় দেখবেন দেবতাকে দেওয়া হয় না, দেবতাকে প্রসাদ দেওয়া হয়, পূজার প্রসাদ দেওয়া হয় না। তার মানে দেখেন, এই যে পূজার প্রসাদ দেওয়া হয়, এটা কিন্তু সারা জীবনের জন্য কিন্তু এটা দেওয়া হয়। এটা এমন না যে দেবতারে এখন দিছি একটু পর আবার নিয়ে নিব। তাহলে এবার কি হবে বলেন তো? দেবতাকে দত্ত, মানে দেবতাকে দত্ত, এটা কোন সমাস হবে? চতুর্থী তৎপুরুষ। ওকে, বুঝতে পারতেছেন আপনারা? আমরা এখনো ভূমিকাতেই আছি।
আমরা এখনো ভূমিকাতেই আছি। তাহলে যে কোনো একটা শব্দ লিখলে আমরা কি করব, উপযুক্ত বিভক্তি যোগ করব, এটাই হচ্ছে আমাদের প্রথম কাজ। আচ্ছা, এবার দেখি আমরা মুছে ফেললাম এগুলো। দ্বিতীয় বিভক্তি আমরা কি করলাম, কে রে, ঠিক না? এটা হচ্ছে দ্বিতীয় বিভক্তি। তবে আপনাকে সমাসবদ্ধ শব্দে এমন শব্দ, কোন শব্দগুলোর মধ্যে আপনি কে রে যোগ করবেন, এটাও তো একটা প্রশ্ন। কোন শব্দের মধ্যে আমি কে রে যোগ করব সেটা মনে রাখবেন। সেটা হচ্ছে দেওয়া, অতিরিক্ত দেওয়া, পাওয়া, ব্যাপিয়া। ব্যাপিয়া শব্দের ক্ষেত্রে কে রে যোগ করা দরকার নেই। এই দেওয়া কিংবা পাওয়া এটা হচ্ছে স্বল্পকালে, এই দেওয়া কিংবা পাওয়া এটা স্বল্পকালে স্থায়ী বোঝাচ্ছে, ঠিক আছে? যেমন আমরা একটা শব্দ লিখতেছি, দেখেন ভাড়ার পণ। ভাড়ার পণ, আচ্ছা ভাড়ার পণ মানে কি? ভারকে অর্পণ, ভার মানে হচ্ছে দায়িত্ব, অর্পণ শব্দের অর্থ হচ্ছে দেওয়া। এবার আপনারা বলেন তো, এই দায়িত্বটা কি মানুষ সারা জীবনের জন্য দেয়? কোনো একটা দায়িত্ব দেয় না, কিছু সময়ের জন্য দেয়, ঠিক না? পরবর্তীতে প্রমোশন হয় কিংবা ডিমোশন হয়, ঠিক না? তো দেখেন ভারকে অর্পণ। আবার একটা দেখলাম, দেখেন আঘাতপ্রাপ্ত। আঘাতপ্রাপ্ত, দেখেন তো পাওয়া অর্থটা আছে কিনা? আছে। এখন দেখেন একটা বিষয়, আঘাত কি আপনি সারা জীবন পান? আঘাত না, স্বল্পকাল, মানে কিছু সময়ের জন্য আঘাতটা পান না। আঘাতকে প্রাপ্ত, আঘাতকে প্রাপ্ত, ঠিক আছে? এখন আমি যদি লিখি, দেখেন এই যে স্বল্পকাল, যে কোনো একটা স্বল্পকাল, স্বল্পকাল এখানে লিখলাম না, স্বল্পকাল এটা লিখছি আমরা। বই পড়া, বই কি আপনি সারা জীবন পড়েন? পড়েন না, তাহলে কি হবে? বইকে পড়া, টিভি দেখা, এগুলো সব স্বল্পকালের বিষয়। তো এখানে আমরা দ্বিতীয় বিভক্তি যোগ করব, বুঝতে পারছেন বিষয়টা? দ্বিতীয় বিভক্তি দেওয়া, পাওয়া কিংবা স্বল্পকালের যে কোনো একটা কাজ হলে সেখানে আমরা দ্বিতীয় বিভক্তি যোগ করব। আর ব্যাপিয়ার ক্ষেত্রে আমরা কোনো কে এর যোগ করব না। ব্যাপিয়া হচ্ছে শুরু থেকে এখনো চলমান, শুরু থেকে চলমান, মানে শুরু থেকে নিয়ে এখনো চলতেছে, এটাই হচ্ছে ব্যাপিয়ার কাজ। যেমন আমি একটা শব্দ লিখলাম, দেখেন ক্ষণজীবী। আচ্ছা দেখেন ক্ষণজীবী, যেমন পুঁটি মাছকে আমরা ক্ষণজীবী মাছ বলি। এখন পুঁটি মাছ কি মাঝে মধ্যে চিরজীবী হয়ে যায়? না, সবসময় ক্ষণজীবী থাকে। ক্ষণজীবী না, তাহলে কি হয় বলেন তো? ক্ষণকাল ব্যাপিয়া জীবী। ওকে, ক্ষণকাল ব্যাপিয়া জীবী, বুঝতে পারছেন? সেম আমরা আছে না চিরহরিৎ, চিরহরিৎ, তাহলে কি হয় বলেন তো? চিরকাল ব্যাপিয়া হরিৎ, দীর্ঘস্থায়ী, দীর্ঘকাল ব্যাপিয়া স্থায়ী। কি বুঝতে পারতেছেন বিষয়টা? ব্লার হয়ে গেছে? বুঝতে পারছেন বিষয়টা? ব্যাপিয়া অর্থ যেখানে থাকবে সেখানে আমাদের মানে ইয়া দেওয়া দরকার নেই, কে এর বিভক্তি দেওয়া দরকার নেই, ওইখানে ব্যাপিয়া শব্দটাই দ্বিতীয় বিভক্তির কাজ করবে। বাকি শব্দগুলোর মধ্যে আমাদেরকে কে এর যোগ দিতে হবে। হ্যাঁ, বুঝতে দেখছি আমি, ব্লার হয়ে গেছিল। ওকে, দ্বিতীয় বিভক্তি, দ্বিতীয় তত্ত্ব বুঝতে পারছেন স্যার? ব্যাপিয়া অর্থ যেখানে থাকবে, দীর্ঘস্থায়ী, ক্ষণজীবী, চিরজীবী, হ্যাঁ, সেখানে আমাদের দ্বিতীয় বিভক্তি দেওয়ার দরকার নেই। বাকি শব্দগুলোর ক্ষেত্রে আমাদের দ্বিতীয় বিভক্তি দেওয়ার দরকার আছে। ওকে, ক্লিয়ার? তাহলে দ্বিতীয় তৎপুরুষ গেল, এরপর দেখি আমরা তৃতীয় তৎপুরুষ কি। তৃতীয়া, স্যার ব্যাপিয়া তখন থাকবে দ্বিতীয় বিভক্তি। হ্যাঁ, ব্যাপিয়া মানে ব্যাপ্তি অর্থ যখন থাকবে, ব্যাপ্তি অর্থ যখন থাকবে তখন দ্বিতীয় বিভক্তি যোগ করা দরকার নেই। ব্যাপ্তি অর্থ যখন থাকবে তখন দ্বিতীয় বিভক্তি যোগ করার দরকার নেই। ওকে, এরপর আসি আমরা তৃতীয়া। তো তৃতীয়ার ক্ষেত্রে আমরা সারা জীবন কি করছি? দ্বারা দিয়া কর্তৃক থাকলেই হয়, ঠিক আছে?
আসলে দ্বারা দিয়া কর্তৃক থাকলে তো হয়, ঠিক আছে, কিন্তু আপনাদেরকে আরো কিছু জিনিস মনে রাখতে হবে, সেটা হচ্ছে হীন, শূন্য, লুপ্ত, লব্ধ, আর্ত, সঙ্গত, এই শব্দগুলো থাকলেও তৃতীয় বিভক্তি যোগ করতে হবে। হীন, শূন্য, লুপ্ত, উল, তারপর লব্ধ, আর্ত, ঠিক আছে, এই শব্দগুলো থাকলেও তৃতীয় বিভক্তি আমাদের যোগ করতে হবে, ঠিক আছে। এই শব্দগুলো থাকলো, একটু আমরা দেখি শব্দগুলো। যেমন আমি মানে এখানে লিখলাম, দেখেন, যেমন দেখেন বিবেকহীন একটা শব্দ লিখলাম। আচ্ছা, এবার আপনাদের একটা কোশ্চেন আসতে পারে, স্যার বিবেকহীনের ব্যাস বাক্যটা কি? বিবেক দ্বারা হীন। এখন ভাই প্রশ্ন হইতে পারে আপনাদের কাছে, বিবেক দ্বারা হীন কেমন না? যেমন আমি বললাম হি অ্যাচিভ নাথিং, এই কথাটা বললে কেমন মনে হয়? হি অ্যাচিভ নাথিং, সে কিছুই অর্জন করতে পারে না। আরে অ্যাচিভ দিয়ে আবার নাথিং দিচ্ছেন, কেমন বিষয়? আচ্ছা, বিবেকহীন কাকে বলা হয়? পাগলের ব্যাপারে বলা হয় বিবেকহীন? না, বিবেকহীন শব্দটা কিন্তু পাগলের ক্ষেত্রে বলা হয় না, বলা হয় কার ক্ষেত্রে? ভালো মানুষের ক্ষেত্রেই বলা হয়। বিবেকহীন শব্দটা কিন্তু ভালো মানুষের ক্ষেত্রেই বলা হয়, কিন্তু দেখেন সে তার বিবেককে কাজে লাগায় একটা নিকৃষ্ট কাজ করার কারণে তাকে বলা হচ্ছে বিবেকহীন। এর মানে এই না যে তার বিবেক নাই, তার অবশ্যই বিবেক আছে, কিন্তু বিবেক দ্বারা নিকৃষ্ট কাজ করছে, এই জন্য বলা হচ্ছে বিবেকহীন। আরে ভাই, নিকৃষ্ট কাজ করার জন্য তো একটা কি লাগে, মানে কাজ করতে হয় না, বুদ্ধি লাগে না, এইটাই। তারপর দেখেন আমরা বলি না আর জ্ঞান শূন্য, জ্ঞান শূন্য কি পাগলকে বলা হয়? বলা হয় না। মানে কি, ভালো মানুষ কিন্তু জ্ঞানকে কাজে লাগাচ্ছে না, তাহলে ওইটাও কি হবে? জ্ঞান দ্বারা শূন্য, জ্ঞান শূন্য। লুপ্ত, দেখেন লুপ্ত, দেখেন আমি একটা শব্দ লিখলাম মেঘ লুপ্ত। আচ্ছা, মেঘ লুপ্ত মানেটা বুঝেন, মেঘ লুপ্ত মানে মেঘ দ্বারা লুপ্ত। গ্রীষ্মকালে দেখবেন এই যে এখনকার সময় প্রচুর গরম পড়তেছে, তো অনেক সময় দেখবেন মেঘ এসে সূর্যকে ঢেকে দিচ্ছে, মেঘ এসে সূর্যকে ঢেকে দিচ্ছে, ঠিক আছে, তখনই আমরা বলি কিন্তু মেঘলুপ্ত আকাশ। হানিফ সঙ্গতের একটা ইয়ে আছে, দেখবেন ফুটবল খেলার একটা কমেডি আছে, যে আপনারা দুই দল দেখতেছেন, মাঝখানে যে অদ্ভুত জীবটাকে দেখতে পাচ্ছেন, এই হচ্ছে রেফারি বল বলে তলে। এবার মেঘ দ্বারা লুপ্ত। আসেন, লব্ধ, লব্ধ মানে কি? কোনো কিছুর মাধ্যমে পাওয়া। দেখেন শ্রম লব্ধ, শ্রম লব্ধ, শ্রম লব্ধ মানে বুঝেন, শ্রম দ্বারা লব্ধ মানে শ্রমের কারণে আমি পেয়েছি, ঠিক আছে। আপনাদের ঐক্যতার কবিতার মধ্যে আছে কিন্তু ভিক্ষা লব্ধ, আছে না? ভিক্ষা লব্ধ। আর তারপর দেখেন তৃষ্ণার্ত, তৃষ্ণার্ত, তাহলে কি হয় বলেন তো? তৃষ্ণা দ্বারা আর্ত, তৃষ্ণা, আর্ত মানে বুঝেন, আর্ত মানে হচ্ছে চিৎকার, যেটাকে আমরা বলি। তাহলে দেখেন তৃষ্ণার কারণে চিৎকার করতেছে, কারণ এটাকে আমরা কি বলতেছি? করণ বলতেছি না? করণ মানে হচ্ছে ওয়ান কাইন্ড অফ কারণ বর্ণনা করতে, বুঝতে পারছেন? শ্রম দ্বারা লব্ধ মানে শ্রমের কারণে আমরা পেয়েছি, তৃষ্ণার কারণে চিৎকার করতেছি, ঠিক আছে। এরপর দেখেন ন্যায় সঙ্গত, ন্যায় সঙ্গত, সেম লিখলাম যুক্তি যুক্ত, যুক্তি দ্বারা যুক্ত। কে আছেন? আপনারা আছেন? মানুষ আজকে কমতেছেন কেন? কারণটা কি? 17 জন থেকে 7 জন চলে আসছেন। এখন দেখেন শব্দটা দেখলাম বাক বিতণ্ডা, বাক বিতণ্ডা। তাই বিতণ্ডা শব্দের অর্থ কি? বিতণ্ডা শব্দের অর্থ ঝগড়া, বাক মানে কি? কথা, ঠিক আছে। তাহলে কি বলবেন তো? বাক বিতণ্ডা, বাক দ্বারা বিতণ্ডা, বুঝতে পারছেন বিষয়টা? মানে কথার কারণে যে ঝগড়াটা লাগে, এটা কি বলা হচ্ছে? কি? বাক বিতণ্ডা। এখান থেকে আমি একটা শব্দ লিখলাম বাগদত্তা, বাগদত্তা। বাগদত্তা মানে বুঝেন, মানে যার বিয়ের কথা দেওয়া হয়েছে, মানে কথা দিয়ে যাকে দেওয়া হয়েছে, তাহলে সে তো বাগদত্তাই হবে, কি বলেন? এবার আপনারা একটু বইটা খোলেন, জি বইটা খোলেন। ভাই দেখেন বইয়ের মধ্যে
123 নম্বর পেজে দেখেন, 123 নম্বর পেজে যেমন অস্ত্র পাচার, অস্ত্র পাচার, অস্ত্র উপাচার মানে বুঝেন, অস্ত্র মানে তো অস্ত্র, উপাচার মানে চিকিৎসা, অস্ত্র দিয়ে চিকিৎসা করে না। চপেট আঘাত, চপেট মানে হচ্ছে থাপ্পড়, আঘাত মানে তো আঘাত, চপেট মানে থাপ্পড় দিয়ে আঘাত করে না, এটাই হচ্ছে। 123 নম্বর পেজে দেখেন, দেখছেন রাজদণ্ড, এই রাজদণ্ড মানে রাজার দণ্ড না, মানে রাজা কর্তৃক দণ্ড, রাজা কর্তৃক দণ্ড, দেখছেন 122 নম্বর পেজ এবং 123 নম্বর পেজ দেখছেন। এক্সাম্পল গুলা বক্সের যে লেখাটা আছে এইটা এত ইম্পর্টেন্ট না, তবে যে কেউ পড়তে পারেন আপনারা চাইলে। বাক দ্বারা দত্তা, বাক দ্বারা ক দিবেন, ক দিবেন, বাক দ্বারা দত্তা, কারণ গ হইছে সন্ধির কারণে হইছে, হলো সন্ধির কারণে গ হইছে। ওকে, মুছে ফেললাম। এবার আসেন চতুর্থী, চতুর্থী তৎপুরুষ, একটা ভেজাল একটা সমাস আপনাদের কাছে। এখন ভাই আমরা স্বল্পকালীন স্থায়ী, দীর্ঘকালীন স্থায়ী এরকম অনেক কিছু পড়ছি, তা আমরা দীর্ঘকালে কোন কাজটা করি সেটা তো আগে জানা দরকার, ঠিক না? স্যার ভাই পড়াগুলো নোট করতে বেশি কষ্ট হচ্ছে, একটু তাড়াতাড়ি। সাহেব পাঠায় দিছি অলরেডি, পাঠায় দিছি, এখন একটু কষ্ট করে নোট করেন। দেখি সম্প্রদান মনে রাখবেন, ধর্ম, ভক্তি, দান, উদ্দেশ্য, বাস এই চার ক্ষেত্রেই হয় সম্প্রদান। ধর্ম, ভক্তি, দান, উদ্দেশ্য, ধর্ম, ভক্তি, দান, উদ্দেশ্য, এই চার ক্ষেত্রে কি হয় সম্প্রদান। আচ্ছা একটু ভালো করে বুঝে নেন, যে কোনো ধরনের ধর্মীয় কাজ, যেমন আমি লিখলাম দেখেন হজ যাত্রা, ধর্মীয় কাজ কিনা, তাহলে কি হবে বলুন তো, হজের জন্য যাত্রা। আমরা অনেক সময় বলি না তপবন, তপবন মানে বুঝেন, তপ মানে বুঝেন, তপ মানে হচ্ছে তপস্যা, তপ শব্দের অর্থ হচ্ছে তপস্যা, তাহলে তপস্যার জন্য বন, তপস্যার জন্য বন। ওকে, এরপর দেখেন আমি লিখলাম যজ্ঞাগার, এটা আপনাদের বিভীষণের প্রতি এখানে আছে, যজ্ঞ একটা ধর্মীয় কাজ কিন্তু, আর আগার শব্দের অর্থ হচ্ছে ঘর, তাহলে যজ্ঞের জন্য আগার, যত ধর্মীয় কাজ আছে সব চতুর্থী। এরপর হচ্ছে ভক্তি, ভক্তি মানে বুঝেন তো, যেমন দেখেন গুরু ভক্তি, ঠিক আছে, যেমন আমাদের গান আছে একটা আপনাদের, মানুষ ভজলে শোনার মানুষ হবে, কেন লিখলাম মানুষ ভজা, ঠিক আছে, ভজা মানে হচ্ছে ভক্তি করা, ভজা শব্দের অর্থ হচ্ছে ভক্তি করা, বুঝতে পারছেন? দেখেন মানুষ ভজলে শোনার মানুষ হবে, মানুষকে ভক্তি করলে কি হবে, মানুষ হওয়া, মানুষকে ভক্তি করলে কিন্তু মানুষ হওয়া, বুঝতে পারছেন বিষয়টা? তাহলে এটাও কি চতুর্থী। দান, এমন দান যেটা ফেরত পাবেন না, যেমন আমি একটা শব্দ লিখলাম কন্যা দান। এখন আপনাদের একটা প্রশ্ন আসতে পারে যে কন্যা দান ডিভোর্স হলে তো মেয়েদের ফেরত পায়, তাহলে কন্যা দান কেন চতুর্থী হবে? আচ্ছা এইটার মিনিংটা আমরা অনেকেই বুঝি না, যার ফলে এটা নিয়ে আপত্তি করি। আচ্ছা বিয়ের সময় কি চিন্তা করো যে ডিভোর্সটা হবে কখন, কন্যা দান, হ্যাঁ, যে ভাই বিয়ে করলাম কখন ডিভোর্সটা হয়ে যায়, এই চিন্তা। আসলে কন্যা দান বলতে কি বোঝায়, যে বিয়ের আগে মেয়ের উপর তার বাপ মা যতটুকু কর্তৃত্ব থাকে, বিয়ের পরে কিন্তু মেয়ের বাপ মার অতটা কর্তৃত্ব থাকে না, তখন স্বামীর বাড়ির কথাই কিন্তু তাকে মেনে চলতে হয়। এই যে কর্তৃত্ব বা অধিকারের যে বিলুপ্তি, এইটাকেই বলা হচ্ছে কন্যাদান, বুঝতে পারছেন বিষয়টা? কন্যাদান মানে কন্যার উপর যে কর্তৃত্বটা ছিল, এই কর্তৃত্বটা না থাকাটাই বলা হচ্ছে কন্যাদান, ঠিক আছে, কন্যাদান। আচ্ছা এরপর দেখেন আমি লিখলাম যে সমিতিতে চাঁদা দাও, চাঁদা দেওয়া। এখন দেখেন এই যে গুন্ডা পান্ডারে বা সরকারে যে আপনি চাঁদা দেন, ঠিক আছে, মানে ট্যাক্স দেন, এই ট্যাক্সের টাকা কি আর ফেরত পাবেন? জীবনও ফেরত পাবেন না, তাহলে এটাও এমন একটা দান যেটাকে আপনি আর কখনো ফেরত পাচ্ছেন না, ঠিক আছে, তাহলে এটাও কি হবে সম্প্রদান। আর সবগুলা আরবি শব্দ আপনি যেমনি লেখেন, বাংলা একাডেমি এক এক সময় এক এক বানান লাগে, আপনি যেমনি দেন, আমি এমনি দিচ্ছি আগে, এখন এমনি দিচ্ছি। এরপর হচ্ছে লাস্টের, এটা খুবই গুরুত্বপূর্ণ, উদ্দেশ্য,
উদ্দেশ্য বলা হয় নিমিত্ত। নিমিত্ত মানে বুঝছেন কোন কাজ কোন নির্দিষ্ট কারণে করা, উদ্দেশ্যে করা। যেমন দেখেন আমি শব্দটা লিখলাম মুক্তিযুদ্ধ। এখন দেখেন মুক্তিযুদ্ধের মধ্যে আমরা যুদ্ধ করছি কেন? মুক্তির জন্য না? মুক্তির জন্য আমরা যুদ্ধ করছি না? তাহলে এটা একটা উদ্দেশ্য, মুক্তির জন্য যুদ্ধ। ঠিক আছে। এখন দেখেন আমি শব্দটা লিখলাম জেলখানা। জেলখানা, তাই জেলখানার ব্যাস বাক্যটা কি হবে? আপনারা হয়তো মনে করতেছেন খানা শব্দের অর্থ কি? খানা শব্দের অর্থ হচ্ছে ঘর। খানা শব্দের অর্থ হচ্ছে ঘর। তাহলে জেলখানার ব্যাস বাক্যটা কি হবে? জেলের নিমিত্তে খানা, মানে অপরাধীদের জন্য ঘর। সেম এখান থেকে আমি লিখলাম বিদ্যালয়। বিদ্যা, আলয় শব্দের অর্থ ঘর, তাহলে বিদ্যার জন্য আলয়। তাহলে দেখেন এখান থেকে লিখলাম শহীদ মিনার। শহীদ মিনার, শহীদদের জন্য নির্মিত মিনার। ঠিক আছে। আবার এমনও দেওয়া যায় শহীদ স্মরণে মিনার, তখন হয়ে যাবে আবার কর্মধারাতে চলে যাবে। মানে উদ্দেশ্য যদি হয়, যেমন দেখেন আমি লিখলাম ছাত্রী হোস্টেল। এখন বলেন তো এখানে কি ছাত্ররা থাকতে পারবে? থাকতে পারবে না, এখানে কেবল ছাত্রীরাই থাকতে পারবে। ঠিক আছে। তাহলে এটা ছাত্রীদের জন্যই নির্দিষ্ট। ওকে, বুঝতে পারছেন বিষয়টা? সম্প্রদানটা বুঝতে পারছেন? ধর্ম বুঝা গেছে, ভক্তিও বুঝা গেছে, দান বুঝতে। উদ্দেশ্য মানে হচ্ছে যে কাজটা যে কাজের জন্য নির্দিষ্ট, এটাই হচ্ছে। যেমন আমি বললাম দেখেন যুদ্ধে, যুদ্ধযাত্রা। যুদ্ধযাত্রা, এখন দেখেন ওনাদের যাত্রার উদ্দেশ্যটাই কি? যুদ্ধ। তাহলে এটাও সম্প্রদান, কারণ যাত্রাটা একটা নির্দিষ্ট উদ্দেশ্য হচ্ছে, এটাই হচ্ছে সম্প্রদান। ওকে, ক্লিয়ার? বুঝতে পারছেন বিষয়টা? তাহলে দ্বিতীয় এবং সম্প্রদায় চতুর্থের মধ্যে পেজ যেন না লাগে। হ্যাঁ, মুক্তির মন্দির, মুক্তির মন্দির ও সোপান তলে আছে না? কি কঠিন লাগতেছে? আজকে জিকে নোটিশ দিব। না বুঝলে লেগে যেতে পারে। এই জন্য তো প্রত্যেকটা জিনিস ফাইন্ড আউট করে করে দিচ্ছি। হ্যাঁ, কোথায় কোন ঝামেলা হতে পারে আপনাদের, একদম পুরো ফাইন্ড আউট করে করে দিচ্ছি। আচ্ছা, এবার দেখি আমরা অপাদান। অপাদান মানে কি? হতে থেকে চেয়ে। এখন হতে থেকে চেয়েটা কোথায় হতে পারে? যেমন আমি লিখলাম বিরত, মুক্ত, পালানো, জাত। জাত মানে হচ্ছে জন্ম নেওয়া, বা আমরা এইভাবে লিখতে পারি তুলনা। এই শব্দগুলোর ক্ষেত্রে কি অপাদান হয়। আবার মনে হয় এখানে তো ভীত থাকবে না, কিন্তু কারকের মধ্যে ভীত আছে, এখানে কিন্তু ভীত নাই। এটা এটা একদমই সহজ। তো আসলে হচ্ছে কি শব্দ দিলে আপনাকে বুঝে পড়তে হবে। যেমন আমি দেখেন একটা শব্দ লিখলাম প্রাণ পাখি। তো প্রাণ পাখির ব্যাস বাক্যটা আমরা কি পড়ছিলাম বলেন তো? প্রাণ রূপ পাখি, ঠিক না? মনে আছে? প্রাণ রূপ পাখি। কিন্তু আমি যখন লিখতেছি প্রাণ প্রিয়, প্রাণ প্রিয়, তাহলে এখানে কি হয় বলেন তো? তুমি আমার প্রাণের চেয়ে প্রিয়, আছে না? প্রাণের চেয়ে প্রিয়। তো এখন তুলনা দিচ্ছে, বুঝতে পারছেন বিষয়টা? বুঝতে পারছেন? তুলনা মানে তুমি আমার প্রাণের চেয়েও বেশি প্রিয়, বা তুলনা দিচ্ছে। এটা হচ্ছে কি পঞ্চমী। এখন দেখেন শব্দটা দেখলাম যুদ্ধ বিরতি। যুদ্ধ বিরতি, তাহলে কি হবে? যুদ্ধ থেকে বিরতি। তাও দেখেন এভাবে লিখলাম যে বাস্তুচ্যুত। বাস্তুচ্যুত মানে বাস্তু থেকে চ্যুত। বাস্তু আপনি বুঝেন যে বসবাসের স্থান থেকে তাদেরকে চ্যুত করা হয়েছে, বের করে দেওয়া হয়েছে। এরপর লিখলাম আমি লিখলাম স্কুল পালানো। স্কুল পালানো, তাহলে কি হবে? স্কুল থেকে পালানো, স্কুল থেকে। এখন একটা শব্দ দেখেন তদ্ভব। তদ্ভব, তদ্ভবর ব্যাখ্যা হচ্ছে তৎ থেকে, তৎ মানে খণ্ড করিয়ে, তৎ থেকে ভব। ভব মানে হচ্ছে জন্ম নিচ্ছে। আমরা জানি তদ্ভব শব্দ কাকে বলে?
তৎসম শব্দ বিকৃতি হয়ে যেটা জন্ম নেয় সেটাকেই কিন্তু আমরা বলি তদ্ভব, বুঝছেন? তৎ থেকে ভব, এরকম ভাবে পঞ্চমী তৎপুরুষ। এখন দেখেন আপনারাই বলেন, শব্দটা আমি দেখলাম গাছ পাকা, গাছ পাকার ব্যাস বাক্যটা কি হবে, আর গাছ পড়া এর ব্যাস বাক্যটা কি হবে বলেন? গাছ পাকা বলতে আমরা কি বুঝি, যে একটা আম গাছে থাকতেই পেকে গেছে, তাহলে এটা কি হবে, গাছে পাকা। আর গাছ পড়া বলতে আমরা কি বুঝি বলেন তো, যে গাছে উঠছে গাছ থেকে পড়ে গেছে, তাহলে ওইটা হবে কি, গাছ পড়া, গাছ থেকে পড়া। বুঝতে পারছেন বিষয়টা, উদ্দেশ্যের বিষয়টা? আপনারা এবার একটু বইটা বের করেন, বইয়ের মধ্যে আরো এক্সাম্পল দেওয়া আছে, একটু দেখেন। হ্যাঁ, গাছে পাকা আর গাছ থেকে পড়া। দেখেন 124 নম্বর পেজে কিছু কঠিন শব্দ আছে। বহিরাগত কি হবে বলতো, বহির থেকে মানে বাহির থেকে আগত, এটা হলো বহিরাগত। তাহলে দেখেন আগা পাঁচতলা, এটা একটা শব্দ, এটা কার্টুনের মধ্যে ব্যবহার করে, গোপাল ভাঁড় কার্টুনে। হ্যাঁ, আগা থেকে গোড়া, এটাকে বলে আগা পাঁচতলা। ঠিক আছে? আদ্যপান্ত, আদ্য থেকে উপান্ত, দেখছেন? পদস্খলন, পদ থেকে স্খলন। মানবেতর, মানব থেকে ইতর, মানব থেকে ইতর। 124 নম্বর পেজ, 124 নম্বর পেজ পাইছেন? সাপ মুক্ত, সাপ মানে অভিশাপ, অভিশাপ থেকে মুক্ত। দুগ্ধজাত, দুগ্ধ থেকে জন্ম নিচ্ছে, দুগ্ধজাত পণ্য আমরা বলি না? 124 নম্বর পেজ। আর এখানে যে এক্সাম্পল গুলো আছে মোটামুটি টাফ লেভেলের সবকিছু এখানে দেওয়া আছে। হ্যাঁ, আচ্ছা এবার আসে ষষ্ঠী। না পারলে ষষ্ঠী, তবে ষষ্ঠী গুলোর মধ্যে একটা লজিক্যাল একটা সম্পর্ক থাকে। হ্যাঁ, লজিক্যাল কানেকশন। যেমন দেখেন বইয়ের দোকান, ঠিক আছে, আমার ভাই তোমার ভাই, একটা লজিক্যাল একটা কানেকশন থাকে। অনেক সময় এটা হয়তো বুঝেন না আপনারা, না বুঝাটা স্বাভাবিক। কারেন্টের বিল, আর ভাই কারেন্টের তো বিল হয় না, কারেন্টের জন্য একটা বিল দিতে হয়, ওইটা আবার চতুর্থীর মধ্যে চলে যায়। ঠিক আছে, তবে সাধারণত না পারলে আপনারা দিয়ে দিন। যেমন এখন এখান থেকে কিছু শব্দ দিই, কঠিন ওয়ার্ড। যেমন এখানে লিখলাম বিশ্ববিদ্যালয়, এইটা পারে না অনেকে, এটা হচ্ছে বিশ্ববিদ্যার আলয়, বিশ্ববিদ্যার আলয়, এটাই হচ্ছে বিশ্ববিদ্যালয়, বিশ্ববিদ্যার আলয়। এখন দেখেন কিছু কিছু শব্দ আছে যেটা উল্টা লিখতে হয়। যেমন আমি শব্দটা লিখলাম রাজহাঁস, রাজহাঁস, তাহলে কি হয় বলতো, হাঁসের রাজা। ঠিক আছে, আবার বলতে লিখলাম রাজপথ, পথের রাজা। ঠিক আছে, আবার আমরা যদি লিখি দেখেন রাজপুত, পুত্রের রাজা না, দেখেন ওটা আবার আলাদা। রাজপুত মানে রাজপুত্র লিখলাম, রাজপুত না, রাজপুত্র, তাহলে কি হবে, রাজার পুত্র। এটা নিয়ে আর তেমন একটা আলোচনা কিছু নাই আর কি, এইটা হচ্ছে আগে ইয়ার মধ্যে। হ্যাঁ, এমন কিছু শব্দ উল্টা, যেমন আমি শব্দটা লিখলাম দেখেন পূর্বাহ্ন, পূর্বাহ্ন, এটা কি হবে, অন্যের পূর্বভাগ। সেম আমি লিখলাম মধ্যাহ্ন। ঠিক আছে, বাইরে দেখেন মাঝ নদী, তাহলে কি হবে, নদীর মাঝ। যত বহু বচন আছে সব ষষ্ঠী, বহু বচন, যত বহু বচন আছে, বুঝছেন? শিক্ষক বৃন্দ, শিক্ষক মন্ডলী, ঠিক আছে, হস্তি পাল, রাখাল পাল বা গরুর পাল, এগুলা সব হচ্ছে ষষ্ঠী তৎপুরুষ। যত বহু বচন শব্দ আছে, মানে পরবর্তীতে যে ওয়ার্ড গুলো দিয়ে আমরা, পাখি, ফুল, ঠিক আছে, গোলাপের সমারোহ, এগুলো সব ষষ্ঠী তৎপুরুষ, মনে থাকে যেন। হ্যাঁ, পর্বতমালা, পর্বতের মালা, এইটিকে, এটা নিয়ে আর কিছু না, এটা আমরা অনেক সময় এভাবে বলি, না পারলে ষষ্ঠী আর কি। সপ্তমী এই অন্তস্থীয়তে এটা আপনারা পারেন। ঠিক আছে, এখন দুইটা শব্দ দেখা দিই, একটু ঝামেলা লাগতে পারে আপনাদের। সেটা হচ্ছে ভাই মনোরোগ, একটা শব্দ লিখলাম মনোরোগ, এটার ব্যাস বাক্যটা হচ্ছে মনে রোগ। এটা কিন্তু মনের রোগ না, দেখেন রোগ তো হচ্ছে আপনার, রোগটা আছে কোথায়, আপনার মনে।
রোগ হচ্ছে আপনার, আর রোগটা আছে কোথায়? মনে। এটাকে আমরা বলতেছি মনোরোগ, বুঝতে পারছেন? এটা কিন্তু মনের রোগ না। ওকে, এরপর দেখেন আমি লিখলাম বস্তা পচা, তাহলে কি হবে? বস্তায় পচা, বস্তায় পচা, ঠিক আছে। সেম আমি লিখলাম রাত কানা, কি হবে? রাতে কানা। ওকে, এভাবে শব্দগুলো। আলিফ আপনি এতক্ষণে অ্যাড হইছেন। সংখ্যালঘু, দিবা স্বপ্ন, বিশ্ববিখ্যাত, দেখছেন? চা বাগান, দলনেতা। মোটামুটি 124 নম্বর পেজে যে এক্সাম্পল গুলো আছে এগুলো পড়লে মোটামুটি এনাফ, ঠিক আছে। কিন্তু এগুলো তো আপনি মুখস্থ করে পড়বেন না, আপনাকে বুঝে বুঝে পড়তে হবে। সে বুঝাটাই কিন্তু আমরা ক্লাসে দিয়ে দিচ্ছি। এবার আবার রাগ করতেছেন কেন? কেউ কেউ রাগ করতেছে, কেউ লাভ দিতেছে, কেউ কাঁদতেছে, কারণটা কি? সমাজ শিখতে 6 মাস লাগে বলা হয়েছে, কিন্তু প্রচলিত কথা, ক্লাস 9-10 থেকে এটা পড়ে আসছেন। আচ্ছা, একদম টু বি অনেস্ট বলেন, বাংলা ভীতি দূর হচ্ছে কিনা? ক্লাসগুলো দ্বারা বাংলার ভয় দূর হইতেছে কিনা? আপনাদের অনেকের মধ্যে একটা চিন্তা ভাবনা ছিল বাংলা কখনো বোঝা যায় না, এই ভয়টা দূর হচ্ছে কিনা? এবার হচ্ছে উপপদ। আচ্ছা, লকডাউন আপনাদের প্রতি একটা রিকোয়েস্ট, ওরকম কিছু না কি হচ্ছে, লকডাউনের উপকারিতা নিয়ে আপনারা আপনাদের ওয়ালে একটা পোস্ট করবেন। মানে করোনার উপকারিতা নিয়ে, মানে করোনা হয় আপনাদের কি লাভ হয়েছে, এই উপকারিতা নিয়ে একটা ওয়ালে পোস্ট করবেন। সবার প্রতি একটা রিকোয়েস্ট, বিশেষ করে আপনাদের যে অনলাইন টিচার যারা আছেন, যাদের ক্লাসগুলো আপনাদের পছন্দ হচ্ছে, যাদের কাছে যে সাবজেক্টগুলো পড়তেছেন, তাদেরকে ট্যাগ দিয়ে কিংবা তাদের নাম উল্লেখ করে, ঠিক আছে, সেগুলোও লিখবেন যে করোনা আসার কারণে হয়তো আমরা অনলাইনে এই সার্ভিসগুলো আমরা পাচ্ছিলাম, যে করোনা না আসলে হয়তো আমরা অফলাইন ছাড়া কখনো চিন্তাও করতাম না। হ্যাঁ, যদি পারেন গোছায় প্রত্যেকের প্রতি রিকোয়েস্ট, আপনারা আপনাদের ওয়ালে একটা পোস্ট দিবেন। হ্যাঁ, যাতে অন্যরাও অনুপ্রাণিত হয়। সময়টা অনেকে অনেক নষ্ট করতেছে, বুঝছেন? নেটফ্লিক্স দেখতে 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 দেখতে, ছবি দেখতে দেখতে বিরক্ত হয়ে গেছে, হতাশ। আর অনেকের মধ্যে চিন্তা হচ্ছে অনলাইনে পড়ালেখাই করা যায় না, সব ভাওতাবাজি। না, অভিজ্ঞতা থাকলে, ইচ্ছা থাকলে করা যায়, অনেক কিছুই করা যায়, ঠিক আছে। কারণ টু বি অনেস্ট, আমার যারা অফলাইন স্টুডেন্ট, ঢাকার স্টুডেন্ট, এরা কেউ অনলাইনে নাই। এরা মনে করে অনলাইনে পড়ালেখাই হয় না, কারণ এরা কলেজে ক্লাস করছে, কলেজে ক্লাস করে বিরক্ত লেগে গেছে। অথচ কিন্তু আপনারা সারা বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলের স্টুডেন্টরা কিন্তু আপনারা পড়তেছেন, কিন্তু আমাদের কাছে অনলাইনে পড়তেছেন। ইচ্ছা শক্তি হচ্ছে আপনার আসল জিনিস। উপপদ তৎপুরুষ। উপপদ তৎপুরুষ সম্পর্কে দেওয়া কি জানেন? ব্যাস বাক্যের শেষে কৃদন্ত পদের সাথে এই হবে, ঘোড়ার ডিম হবে, এটা ভালো প্রিপারেশন শুরু করছে। ব্যাস বাক্যের শেষে এই হবে, কৃদন্ত পদের সাথে এইটা মিলে সেটা হবে। আরে ভাই, কৃদন্ত পদ কি এত মনে রাখবে কে? এমনি মনে রাখবেন। নাম্বার 1, ব্যাস বাক্যের শেষে শেষে যে, যা, যিনি, এটা। এখন প্রশ্ন আসতে পারে, স্যার ব্যাস বাক্য তো দেওয়া থাকবে না। 2 নম্বর হচ্ছে এক কথায় প্রকাশ শব্দগুলো।
এক কথায় প্রকাশের যে শব্দগুলো আছে সেগুলোকে আমরা ধরতে পারি হচ্ছে আপনার উপপদ তৎপুরুষ, এক কথায় প্রকাশ। যেমন আসেন শব্দটা দেখি, আমি শব্দটা লিখলাম শিক্ষক। দেখেন শিক্ষক একটা এক কথায় প্রকাশ একটা শব্দ। দেখেন শিক্ষা একটা শব্দ ক, শিক্ষা মানে কি বলেন, শিক্ষক মানে কি, শিক্ষা দেন যিনি, দেখছেন শিক্ষা দেন যিনি, দেখছেন এক কথায় প্রকাশ একটা শব্দ, আর ব্যাস বাক্যের শেষে যিনি আসছে। এখন দেখেন আরেকটা শব্দ প্রিয়ঙ্গদা। প্রিয়ঙ্গদা কি হবে বলেন তো, প্রিয় কথা বলে যে নারী, মানে প্রিয় কথা বলে যে, ঠিক আছে। এখন দেখেন আমি একটা শব্দ লিখলাম, বাক্যটা একটু বুঝাবেন ভাইয়া, ব্যাস বাক্যটা একটু বুঝাবেন। ব্যাস বাক্য কেন সাহেব, ব্যাস বাক্য কি দেখেন না আমরা যে এতক্ষণ, মানে এই যে দেখেন যে মা বাবা, মা বাবা এটাকে ডিটেইলস করলে কি হয়, মা ও বাবা, এটাই তো ব্যাস বাক্য। ডিটেইলস বাক্যটা তো ব্যাস বাক্য বলে, হ্যাঁ মনে নেই আপনার। এখন দেখেন আমি শব্দটা লিখলাম বুদ্ধিজীবী। বুদ্ধির মাধ্যমে জীবিকা অর্জন করে যে, জীবিকা অর্জন করে যে, ঠিক আছে। তাহলে সত্যবাদী, সত্য কথা বলেন যিনি, মিথ্যাবাদী, মিথ্যা কথা বলেন যে, এগুলাই তো। হ্যাঁ আবার অনেক সময় উপপদ তৎপুরুষকে আমরা বহুব্রীহিত নিতে পারবো, যেমন পা চাটা, আমি বললাম পা চাটে যে, এটা হচ্ছে উপপদ তৎপুরুষ। আবার পা চাটা স্বভাব যার, এটা আবার বহুব্রীহি সমাস, পা চাটা স্বভাব যার, ঠিক আছে। তো এরকম ভাবে আপনারা দেখেন বইয়ের মধ্যে আছে যে ব্যাস বাক্যের শেষে যে, যা, যিনি, কিংবা, যেমন আমি শব্দটা লিখলাম প্রকাশক। এখন প্রকাশক মানে কি বলেন তো, প্রকাশ করেন যিনি, প্রকাশ করেন যিনি। পঙ্কজ, পঙ্কে জন্মে যা, পঙ্কে জন্মে যা, এটাই হচ্ছে কি পঙ্কজ, ঠিক আছে। এখন দেখেন জলজ, জলে জন্মে যা, কিন্তু আমি যদি দেখি জলে জন্ম যা, তাহলে সেটা আবার বহুব্রীহিতে চলে যাবে, ঠিক আছে। এগুলা বলছিলাম না ফার্স্ট ক্লাসে, বলছিলাম না যে ব্যাস বাক্যের উপর ডিপেন্ড করে সমাজটা পরিবর্তন হতে পারে। বুঝতে পারছেন তৎপুরুষ সমাস। সত্য কথা বলে যে, এটা হবে না, হ্যাঁ দিতে পারেন, কিন্তু সত্য কথা বলে যে, এই সম্মানিত লোক না, সত্য কথা বলা, সাধারণত মানুষ তো সত্য কথা বলে না, সত্য কথা বলেন যিনি। পঙ্ক শব্দের অর্থ কাদা না, কাদা, কাদা, কাদা দিলে আবার চোখের পানি হয়ে যাবে চন্দ্রবিন্দু দিলে। তৎপুরুষ সমাস বুঝতে পারছেন। এরপর নয় তৎপুরুষ আছে, সেটা আমরা নেক্সট ক্লাসে আলোচনা করব, ওটা বহুব্রীহির সাথে কানেক্টেড, এটা বহুব্রীহির সাথে কানেক্টেড। হ্যাঁ কাদা, কাদা, আল্লাহ। আচ্ছা একটা নোটিশ দিয়ে দিচ্ছি, জিকে, জিকে মানে হচ্ছে জিকে জেনারেল নলেজের ব্যাচ। ক্লাস হবে 40টা প্লাস কুইজ, কুইজ অনেকগুলো, তবে ক্লাসগুলো রেকর্ড থাকবে, কুইজ রেকর্ড থাকবে না, রেকর্ড থাকবে না, হ্যাঁ এটা জুমে হয় কুইজগুলো, ওকে। বিডি মানে বাংলাদেশ প্লাস ইন্টারন্যাশনাল দুটোই পড়ানো হবে, ঠিক আছে। বাংলাদেশ প্লাস ইন্টারন্যাশনাল দুটোই পড়ানো হবে, ক্লাস হবে 40টা, কুইজ থাকবে হচ্ছে আরো প্রায় 15টা কুইজ। দেখেন জেনারেল নলেজের বিষয়টা হচ্ছে কি, যত আপনাকে চর্চা করানো যাবে। এটা ক্লাস শুরু হবে জুলাইয়ের 1 তারিখে। জেনারেল নলেজ সবার জন্য ইম্পর্টেন্ট, মানে সবার জন্য ইম্পর্টেন্ট বলতে এখন প্রায় ভার্সিটি এক্সাম গুলোর মধ্যে কিন্তু জিকে কে ইনক্লুড করতেছে। এখন এইটা ইনক্লুড, যেমন আপনি যে কমার্সে যারা আছে, আপনারা যে ম্যানেজমেন্ট করতেছেন, এটার সাথে কিন্তু জেনারেল নলেজ কানেক্টেড। আর্টসের সাবজেক্টগুলোর সাথে এমনি কানেক্টেড আছে, সায়েন্সের সাথে তুলনামূলক কম, কিন্তু সায়েন্সের এত বেশি কম্পিটিটর এখন, অনেক স্টুডেন্ট ডি ইউনিট বা ঘ ইউনিটের দিকে যাচ্ছে। শাহজালাল ইউনিভার্সিটি কিন্তু সায়েন্সের মধ্যে জেনারেল নলেজ দিচ্ছে। আর এই কোর্সটা করার জন্য আপনাদের অবশ্যই আমাদের অনুশীলনের বইগুলো থাকতে হবে। এখন আপনি মনে করতে পারেন স্যার জেনারেল নলেজ পড়লেই তো পারবেন, হ্যাঁ রাইট, জেনারেল নলেজ পড়লেই পারবেন, বিষয়টা ঠিক আছে, কিন্তু দেখেন কয়টা কোশ্চেন করি তাহলে বুঝতে পারবেন, কয়টা কিছু কোশ্চেন।
যেমন মনে করেন পর্তুগিজরা আমাদের বাংলাদেশে আসছে 1516 সালে, আর ইংরেজরা আসছে 1600 সালে। 100 বছর আগ থেকে পর্তুগিজরা আমাদের এখানে শাসন করতেছে। তাহলে ইংরেজদের প্রতি আমরা কেন ভক্ত হইলাম? অথচ পর্তুগিজরা ইংরেজদেরকে ফার্স্টে ব্যবসায়ী করতে থাকে। নিশ্চয়ই কোনো না কোনো একটা ঘটনা ঘটছে যার ফলে আমরা পর্তুগিজদেরকে বাদ দিয়ে ইংরেজদেরকে আমরা তোষামত করা শুরু করছি। নিশ্চয়ই কোনো না কোনো একটা ঘটনা ঘটছে না? প্রথম বিশ্বযুদ্ধের মধ্যে আপনারা জানেন যুবরাজরা হত্যা করবে। আরে ভাই, যুবরাজরা হত্যা করলে তো যুবরাজের সাথে অন্য দেশে মারামারি লাগবে, বিশ্বযুদ্ধ লাগবে কেন? একজন যুবরাজকে হত্যা করলে বিশ্বযুদ্ধ লাগবে কেন বলেন আপনারা? হ্যাঁ, আপনারা জানেন বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় তিব্বতের বাহিনী আমাদেরকে সহযোগিতা করছে। তো জেনারেল নলেজের বিষয় হচ্ছে অনেক জানার বিষয়। হ্যাঁ, আর এটা নিয়েও অনেক ভয় আমাদের মধ্যে কাজ করে, কারণ এই পড়াটা শেষ হয় না। আর আমরা পড়লেও এমন বিষয়গুলো পড়ি যেগুলো আমাদের ইম্পর্টেন্ট না। এই ডিজিট, এত তারিখ, এত সন, এত পয়েন্ট, এইগুলো পড়তে পড়তে আমাদের জীবনটা শেষ হয়ে যায়, যার ফলে প্রয়োজনের তুলনায় অপ্রয়োজনীয় তথ্যগুলো আমরা বেশি পড়ি। আর বইয়ের মধ্যে যে তথ্যগুলো দেওয়া থাকে ব্যাটারের ভরাতে হবে, মানে তথ্য পরিপূর্ণ করতে হবে, যার ফলে ওনারা অনেক অনেক তথ্য দেয়। বুঝতে পারছেন বিষয়টা? তো আপনারা যারা মনে চান, জেনারেলের ম্যাক্সিমাম বিষয়টা হচ্ছে কুইজ। কুইজটা হচ্ছে জেনারেলের ইম্পর্টেন্ট কুইজ। আর আমরা কুইজটা হচ্ছে জুম অ্যাপে নিই। কুইজটা ক্লাসগুলো ফেসবুক রেকর্ডে থাকবে, কুইজগুলো হবে জুম অ্যাপে। কার আগে কে অ্যানসার করতে পারে, কার আগে কে অ্যানসার করতে পারে, একদম প্রচুর প্রেসার দেওয়া হবে। আর এই প্রেসারের মধ্যে পড়তে পারলে ভাই আপনাদের লাভ। হ্যাঁ, প্রেসারের মধ্যে পড়তে পারলে আপনাদের লাভ, যদি আপনারা পারেন। ঠিক আছে? তো জুলাইয়ের 1 তারিখ থেকে ক্লাস শুরু হবে। এখন থেকে ভর্তি নেওয়া হচ্ছে, এখন থেকে ভর্তি চলতেছে। হ্যাঁ, কোর্স ফি হচ্ছে 2500 টাকা, 2 পেপার মিলে কোর্স ফি হচ্ছে 2500 টাকা। আপনারা আমার পড়ানোর সম্পর্কে জানেন, আমার মনে হয় না আর বেশি কিছু বলা দরকার আছে। যারা করতে পারেন, যাদের সময়, সাধ, সাধনা দিতে সব সাধ্য আছে, করতে পারেন। আর এই কোর্সগুলো আমরা 8-9 হাজার টাকা কমে আমরা পড়াই না। হ্যাঁ, তারপরও বিষয় আছে অফলাইনে, অনলাইনে। অনলাইনে জেনারেল পড়ানো অনেক বেশি, মানে অনেক তথ্য দেওয়া যায়, অনেক সুন্দরভাবে বোঝানো যায়। কারণ প্রয়োজনে আমাকে স্লাইড দেখাইতে হবে, কোনটার সাথে কোনটা কানেক্টেড এটা দেখাইতে হবে, কিন্তু অফলাইনে সেটা দেখানো যায় না। আপনার চোখের সামনে যখন একটা ক্লাস করার সময় যখন চিত্রগুলো আমি তুলে ধরবো, এখানে কেন হরমোজ প্রণালীতে ঝামেলা, এখানে কেন এই ঝামেলা, তাহলে আপনার কিন্তু বুঝতে সুবিধা হবে, ভিজুয়ালাইজেশন। আপনার সামনে যদি এগুলো না তুলে যদি মুখে যদি থিওরি বলি, তাহলে কিন্তু আপনার বুঝতে সুবিধা হবে না। ঠিক আছে? তো যাই হোক, আপনারা কমার্স আর সায়েন্স যেই আছেন না কেন, 2500 টাকা যদি কারো সাধ্য থাকে অ্যাড হতে পারেন। আমি বলবো ঠকবেন না, কাজে লাগবে। কমপক্ষে ভাই বাংলার মতো ভয়টা আগে দূর করে নেন, ভয়টা দূর করে নেন। হ্যাঁ, আর পড়তে হয় কিভাবে ভাই? আপনারা 9-10 বাংলা পড়ছেন, অনেক টিচারের কাছে বাংলা পড়ছেন, এখন হয়তো বাংলার একটা ডিফারেন্ট একটা স্বাদ পাচ্ছেন। পড়াইতে পারলে সবকিছুই পড়তে মজা, না পড়াইতে পারলে শুধু আপনাদেরকে মুখস্থ করালে কিছুই ভালো লাগবে না। ঠিক আছে? হ্যাঁ, প্রেশার নিতে পারলে খুবই ভালো। শাহেদ, শাহেদ আপনি এবারে অ্যাডমিশন নিচ্ছিলেন? হ্যাঁ স্যার, টাকা একবারে, আমাদের এখানে সব সিস্টেম একবারে টাকা। কারণ আপনাকে আরো 1 মাস টাইম দেওয়া হচ্ছে। 1 মাস, জুলাইয়ের 1 তারিখ থেকে 1 মাস টাইম দেওয়া হচ্ছে। 1 মাসের মধ্যে আপনারা চিন্তা ভাবনা করেন। কেন আমি বলি আপনাদেরকে টাকাটার কেন কথা বলতেছি, আমার আমরা কখনো আপনাদের পিছনে ঘুরতে পারবো না। যেমন অনলাইনের একটা স্টুডেন্ট আমাকে প্রায় মানে হচ্ছে কিছু টাকা সে বকেয়া রাখছিল, ওই সময় রাখছে, এখন পর্যন্ত সে ওই টাকাটা দেয়নি। তা আমিও আর লজ্জায় বাইয়াতে চাইতে পারতেছি না। বুঝতে পারছেন? এখন কেন চাবো, আমার কথাটা কেন চাবো? সে জানে, সে সবকিছু জানে, সে দিচ্ছে না আর কি। সে অন্য জায়গায় করতেছে, কোর্স করতেছে না, টাকা দিচ্ছে, এভাবে ঘুরতে পারবো না। যারা প্লিজ ঘুরতে পারবেন, যেমন এই যে আপনাদেরকে অনলাইনে পড়াচ্ছি, টাকা নিয়ে নিচ্ছি, আপনারাও পড়তেছেন, মায়া আছে পড়তেছেন। হ্যাঁ, তো 1 মাস টাইম দিছে, 1 মাসের আগ থেকে বলতেছি। আর বইগুলো লাগবে আপনাদের, ইন্টারন্যাশনাল বই যেটা বের হচ্ছে, এই যে পরশুদিন বের হচ্ছে, এই বইটাও লাগবে। বাংলাদেশ বই তো আপনাদের কাছে আছে, আর বাংলার ইকোনমি তো আছে। তো যদি পারেন আপনারা অ্যাজ আর্লি অ্যাজ পসিবল অ্যাড হয়ে যান। আমি এখন থেকে কিছু নির্দেশনা দিব, কিছু অ্যাসাইনমেন্টের কাজ দিব, যেটা আপনাদের ক্ষেত্রে অনেক কাজে আসবে। হ্যাঁ, ওকে, কারো কোনো কোশ্চেন থাকলে বলতে পারেন। আচ্ছা, ভালো করে পড়বেন। ঠিক আছে? বাংলাটা ভালো করে দেখেন, প্র্যাকটিস গুলো করেন। আর যারা জেনারেল জিকে ব্যাচে অ্যাড হতে চান, অ্যাড হবেন। ঠিক আছে? নো প্রবলেম, কোনো প্রেশার নাই, কোনো প্রেশার নাই। আপনাদের ইচ্ছা, আপনাদের আপনারা প্রয়োজন মনে করলে করবেন, না করলে নাই। ঠিক আছে? আমার স্টুডেন্ট ঠিক আছে।
না না শাহেদ, আপনি যেগুলো অর্ডার করছেন এর মধ্যেই আছে। অবশ্যই অবশ্যই অরুণ কুমার, এইচএস লেভেলের বাংলা প্রথম করবি, হ্যাঁ অবশ্যই। শাহেদ আপনার জন্য বই কিনতে হবে না, আপনি যেগুলো দিচ্ছেন এগুলোর মধ্যে থাকবে। সবাই ভালো থাকবেন, আপনাদের প্রতি শুভকামনা রইল। আর আমি খুব খুব পছন্দ করি আপনাদেরকে, হ্যাঁ। আল্লাহ হাফেজ।